জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হ্যাঁ জয়ী করার আহ্বান প্রধান উপদেষ্টা। উৎসব মুখর পরিবেশেই ফেব্রুয়ারিতে নির্বাচন ফের জানালেন সিইসি। হাদি হত্যার মূল অভিযুক্তের অবস্থান এখনো শনাক্ত করতে পারেনি সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগেই বিচার চায় ইনকিলাব মঞ্চ। গণতন্ত্রকামী মানুষকে এক কাতারে আসার আহ্বান বিএনপির। মব তৈরিকে গণতন্ত্র বিরোধী আখ্যা। এবং জুলাই আন্দোলন দমাতে সক্রিয় ছিল গ্যাং অফ ফোর, জানালেন চিফ প্রসিকিউটর। ছাত্র জনতাকে একেবারে শেষ করতে চায় সালমান আনিসুল। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছে মাহমুদ হোসেন। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হ্যাঁ জয়ী করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। সোমবার ভোটের গাড়ি উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া এক ভিডিও বার্তায় একথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে সরকার সতর্ক আছে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উষা ফেরদৌসের প্রতিবেদন। জাতীয় নির্বাচন ও জুলাই সনদের বিষয়ে গণভোট নিয়ে প্রচারণার কাজ শুরু করেছে সুপার কারাভ্যান নামের 10টি ভোটের গাড়ি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উদ্বোধন হয় সুপার কারাভ্যানের। এতে অংশ নেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় এক ভিডিও বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভোটাধিকার সবার সাংবিধানিক অধিকার। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হাঁ ভোট দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবারের নির্বাচনে আপনি আরো একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। এই সনদ দেশের মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। পরে গণমাধ্যমের মুখোমুখি হন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। চিহ্নিতভাবে যদি কেউ একজন একটা স্লোগান দিয়ে আসেন, তাহলে সেটা আচরণ বিধিমালা ভঙ্গের কারণে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হবে। বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাক, এটা যারা চায় না তারা নানা রকম বাধা সৃষ্টি করবে। আমাদের এই বাধা অতিক্রম করে নির্বাচনের দিকে আগাতে হবে। নির্বাচনের জন্য সাধারণত যে ধরনের চ্যালেঞ্জগুলো থাকে সেই ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকার পূর্ণ প্রস্তুতি নিয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সকল রাজনৈতিক দল ও দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সোমবার সকালে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। বলেন, উৎসবমুখর পরিবেশেই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, আসছে শনিবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়ার জন্য আবেদন করবেন। এম আর আসাদের রিপোর্ট। রাজধানীর তেজগাঁয়ে ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের জন্য পরিচালিত কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, জাতীয় নির্বাচন গণভোট নিয়ে আশাবাদী দেশের মানুষ। কালকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আপনি দেখেছেন, সব বাহিনীর প্রধানরা একসাথে জাতিকে আমরা একটা মেসেজ দিয়েছি যে আমরা সবাই এক, ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাআল্লাহ এটা করব। রাজনৈতিক দল ও ভোটারদের সহযোগিতা পেলে উৎসবমুখর পরিবেশেই ভোট অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। পুরা দেশবাসী, বড় রাজনৈতিক দল সহ, রাজনৈতিক দল সহ সবাই তো ইলেকশন চায়।
সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। পরে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন ভবনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি সাংবাদিকদের জানান, মনোনয়নপত্রের কিছু বিষয়ের প্রতি সিইসির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকুক কামনা করি, আশা করি সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায় এবার উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দিবেন। তো সুতরাং আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নতি হবে। 27 ডিসেম্বর তারেক রহমান ভোটার হওয়ার আবেদন করবেন বলেও জানান সালাউদ্দিন আহমেদ। ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ওসমান হাদি হত্যার মূল অভিযুক্তের অবস্থান এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে অধিক তদন্ত এবং নিরাপত্তার স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব নয় বলেও জানান তিনি। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, হাদি হত্যাকাণ্ডে ইতোমধ্যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, পুলিশ রিপোর্ট পাওয়ার সর্বোচ্চ 90 দিনের মধ্যে এই হত্যার বিচার সম্পন্ন করা হবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। নির্বাচনী প্রচারণার সময় গেল 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হন ওসমান হাদি। এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় পাড়ি জমান না ফেরার দেশে। হাদির নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবি ওঠে সারা দেশ থেকে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, ইতোমধ্যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্তের অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়নি বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন যদি কোথায় আছে হইলে তো তারা ধরে ফেলতাম, যদি আমাদের কাছে যদি ওইরকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। দেশও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর বিষয়েও কথা বলেন তিনি। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এদিকে আরও জোরদার ও বেগবান করার জন্য এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে গত 13 ডিসেম্বর 2025 তারিখে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার সময় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, বড়দিন এবং 31st নাইটেও নিরাপত্তা জোরদার থাকবে। আগামী 25 ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক সহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা 20 জনকে গানম্যান দেওয়া হয়েছে বলে জানান তিনি। যারা হিট লিস্ট বা ভালনারেবল তাদের আমরা অলরেডি হাতিয়ার গানম্যান আমরা দিয়ে দিয়েছি। এদিকে ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, পুলিশ রিপোর্ট পাওয়ার সর্বোচ্চ 90 দিনের মধ্যেই বিচার সম্পন্ন করা হবে। উপদেষ্টা জানান, শহীদ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ওসমান হাদি হত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল সহ আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার অন্তর্ভুক্তির বিষয়ে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। নির্বাচনের আগেই এই হত্যার বিচার নিশ্চিতের দাবি সংগঠনটির। সোমবার দুপুরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এদিকে শাহবাগে বিক্ষোভ সমাবেশে আজ বিকেলে শহীদি শপথ নেয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার মূল হোতাদের গ্রেপ্তার তো দূরেই থাক, তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্যই নেই পুলিশ কিংবা গোয়েন্দা সংস্থার কাছে। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা। এক ব্রিফিংয়ে নির্বাচনের আগে হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করতে না পারলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। ওসমান হাদির বিচার হবে না, কিন্তু সরকারের স্থিতিশীলতা রক্ষার জন্য আমাদের তার সাথে বসে লিয়াজও করতে হবে, সেই টিম ওসমান হাদি বানাইয়া যায় না। দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে 30 কার্যদিবসের মধ্যে বিচার কাজ সম্পন্নের পাশাপাশি তদন্তে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার অন্তর্ভুক্তির দাবি জানানো হয়। আগামী 24 ঘন্টার মধ্যে তারা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং এটার ক্ষেত্রে তারা যেই আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যেমন FBI এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো যারা পেশাদারী গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের সহায়তা নিতে হবে এবং রাষ্ট্রকে আপনাদের সামনে এসে জানাতে হবে
যে তারা এই সহায়তার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে। ওসমান হাদির রক্তের সাথে এক বিন্দু ছাড় নাই। অন্তর্বর্তী সরকারের অবহেলায় হাদির রক্ত ঝরেছে দাবি ইনকিলাব মঞ্চের। আমরা স্পষ্ট করে বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সহকারী উপদেষ্টা, আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকে প্রচুর পরিমাণে দায়িত্ব অবহেলার কারণেই আজকে হাদি ভাইয়ের এই রক্ত এই বাংলার জমিনে ঝরেছে। পরে শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শেষ হয় শহীদ মিনারে গিয়ে। মঙ্গলবার বিকেলে শহীদি শপথ নেয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চের নেতারা। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। সম্প্রতি সংবাদ মাধ্যমের ওপর চালানো হামলা গণতন্ত্র আর জুলাই চেতনার ওপর আঘাত, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকামী মানুষের এক কাতারে আসার সময় হয়েছে, আর বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খল জনতার মব তৈরিকে গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় নবগঠিত কমিটির নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সংগঠনের আহ্বায়ক ইশাক হোসেন বলেন, জুলাই শক্তি এবং মুক্তিযুদ্ধের আদর্শের আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। 54 বছরেও দেখি নাই যে মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করে, একেবারে পাবলিকলি যেভাবে হেয় প্রতিপন্ন করে এবং সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, শুধু কেবলমাত্র ৭১-এ একটি দলের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটিকে আড়াল করার জন্য। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিভিন্ন ইস্যুতে দেশব্যাপী আক্রমণের ঘটনা গণতন্ত্রকে ব্যাহত করছে। জনমনে স্বস্তি ফেরাতে ফেব্রুয়ারিতেই ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন তিনি। উচ্ছৃঙ্খল ভীরতন্ত্র, দলবদ্ধভাবে আক্রমণ বন্ধ করতে হবে, মবক্রেসি বন্ধ করতে হবে, বন্ধ করে মানুষের মধ্যে শান্তি, স্বস্তি এবং ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, এই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। এদিকে পিআইবিতে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৭ বছর বিএনপিকে নানাভাবে ধ্বংসের চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো অপতৎপরতাই সফল হয়নি। জিয়াউর রহমানকে আরো বিকশিতভাবে জনগণের কাছে তুলে ধরতে পারি, তার চিন্তা ভাবনা, তার কাজগুলোকে যদি আমরা নতুন প্রজন্মের কাছে দিয়ে দিতে পারি, তাহলে নিশ্চয়ই সেই নতুন প্রজন্ম দেখবে যে কীভাবে একজন সৎ মানুষ, একজন যোগ্য মানুষ সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে এগিয়ে যেতে পারে। এছাড়া সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে হামলার প্রতিবাদে নোয়াবু সম্পাদক পরিষদ আয়োজিত সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এসব হামলা গণতন্ত্র আর জুলাই চেতনার উপর আঘাত। আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদেরকে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। অপশক্তি রুখে দিয়ে আগামীর বাংলাদেশ গড়তে গণতন্ত্র আর সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল। গণতান্ত্রিক আমি মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। কোনো পক্ষ যদি নিজেদের স্বার্থে নির্বাচন পেছানোর চেষ্টা করে, তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, জনগণের ক্ষমতার মাধ্যমে সরকার ও রাষ্ট্রের শক্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব। নির্বাচন না হলে, দেশের মানুষের মালিকানা ফিরে না পেলে, নির্বাচিত সংসদ সরকার না থাকলে যারা লাভবান হবে মনে করছে, তাদের সম্বন্ধে একটা জনগণের সন্দেহ তো রয়ে গেছে। বাংলাদেশের মানুষের যাতে রাজনীতি হয়, বাংলাদেশের মানুষের ক্ষমতায়ন হয়, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় প্রথম আলোর পক্ষ থেকে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রত্যক্ষভাবে জড়িত 17 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম। ডিএমপি জানায়, গত 18 ডিসেম্বর রাত আনুমানিক 11:15 থেকে 19 ডিসেম্বর রাত 2:30 মধ্যে অজ্ঞাতনামা কয়েক হাজার লোক সমবেত হয়ে প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ চালায়। জুলাই অভ্যুত্থানকালে ছাত্র জনতাকে একেবারে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন সালমান এফ রহমান, আনিসুল হক। আন্দোলন দমনে গঠিত গ্যাং অফ ফোরের মাধ্যমে সব ধরনের পরিকল্পনা করা হতো বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার মানবতা বিরোধী অপরাধের এক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষে এমন মন্তব্য করেন তিনি। এদিকে চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় যুক্তি তর্ক উপস্থাপন করা হয় ট্রাইব্যুনালে। মেজবা রহমানের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে হত্যা নির্যাতনের পাশাপাশি কারফিউ জারি করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। তবে কারফিউ ভঙ্গ করে রাজধানী সহ সারা দেশে আন্দোলন চলতে থাকে। সে সময় কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার উস্কানি দেওয়া সহ মোট 5টি সুনির্দিষ্ট অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সোমবার ট্রাইব্যুনাল 1-এ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি করে প্রসিকিউশন। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনের পরিকল্পনা করা হতো গ্যাং অফ ফোরের পরামর্শে। সালমান, আনিসুল ছাড়াও গ্যাংয়ের সদস্যরা ছিলেন আসাদুজ্জামান খান কামাল ও মোহাম্মদ আলী আরাফাত। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন সময় নিরস্ত্র সিভিলিয়ান পপুলেশনকে হত্যা করা, তাদেরকে দমন করা এবং তাদেরকে সাইলেন্ট করে দেওয়ার জন্য 4 জন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, মোহাম্মদ আলী আরাফাত এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই 4 জনে যাদেরকে গ্যাং অফ ফোর নামে ডাকা হতো। কারফিউ জারির মাধ্যমে ছাত্র জনতাকে শেষ করে দিতে শেখ হাসিনাকে পরামর্শ দেওয়া হয়েছিল বলেও জানান তাজুল ইসলাম। জরুরি অবস্থা জারির জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন এবং সেই জরুরি অবস্থা কার্যকর করার ব্যবস্থা করেছেন। ছাত্র জনতাকে হত্যা করার জন্য নির্দেশনা, পরিকল্পনা সবকিছু এই গ্যাং অফ ফোরের মাধ্যমে হয়েছে। এদিন একই ট্রাইব্যুনালে রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি ইপি এর খসড়া চূড়ান্ত হয়েছে। জানুয়ারি মাসে চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। বলেন, বাংলাদেশে প্রথম অন্য কোনো দেশের সঙ্গে এ ধরনের অর্থনৈতিক চুক্তি করতে যাচ্ছে। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ জাপানের জন্য 97টি উপখাত উন্মুক্ত করতে সম্মত হয়েছে। অন্যদিকে জাপান বাংলাদেশের জন্য 120 উপখাতে সার্ভিস উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাধীনতার 54 বছর পরও অবহেলিত দেশের কৃষি ও কৃষক, যাদের শ্রম ঘামে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়, তারাই নানা দিক থেকে বঞ্চনার শিকার। চাষের প্রয়োজনে সময়মতো মেলে না সারসহ প্রয়োজনীয় উপকরণ। কৃষক বাঁচাতে মাঠ পর্যায়ে কৃষি উপকরণের দাম নির্ধারণ সহ মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমানোর বিকল্প নেই বলে মত দিয়েছেন অর্থনীতিবিদরা। কামাল হোসেনের ক্যামেরায় কৃষি সংকট নিয়ে উষা ফেরদৌসের 2 পর্ব ধারাবাহিকের 2য় পর্ব আজ। দিগন্ত জোড়া সবুজ ফসলের মাঠ, কৃষকের শ্রমে ঘামে তরতর করে বেড়ে ওঠা সোনালী ফসল, এর সবই কৃষি প্রধান বাংলার প্রতিচ্ছবি। এ সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করলেও অজানা শঙ্কায় দিন কাটে কৃষকের। ফসলের ন্যায্য মূল্য না পাওয়া, প্রাকৃতিক দুর্যোগ, বাজারে অস্থিরতা, উৎপাদন খরচ বৃদ্ধি, এ সবই যেন কৃষকের নিত্যসঙ্গী। যখনই উৎপাদন কম থাকে তখন দাম বেড়ে যায়, যার যখন কৃষকের ভরপুর উৎপাদন হয় তখন বাজার মূল্য কমে যায়। প্রায় লস হয়। গত বছর আমি 3-4 লক্ষ টাকা চকে ঢালছি, আমি লাস্টে দেয়া গেছে চালানো ক্যাশ খুঁজে পাইনি। সরাসরি কৃষক বাজার লিঙ্ক এবং সরবরাহ চেইন উন্নয়নের আহ্বান কৃষকদের। মাঠে থেকে গেলে আমাকে মনে করেন যে নেওয়ার একটা লিমিটেড ভাড়া, তারপরে
যাবি তো কিছু খরচ ওইগুলো কমে যাইতো আর কি। আমরা যদি মানে ক্রেতাদের কাছে বিক্রি করতে পারতাম সরাসরি ভাবে, তাহলে আমাদের একটু লাভবান হইতাম। সার বীজ সেচের উচ্চ মূল্য আর প্রয়োজনের সময় না পাওয়ার হতাশা তাদের নিত্য সঙ্গী। আমরা সার ঠিক মতো পাই না এবং অনেক প্রচুর দাম, সারের অনেক দ্বিগুণ দাম বাড়াই দিছে সরকার, অনেক দাম বাড়াই দিছে। আমরা পাই না সময় মতো, আমরা কোনো ফসল ভালো মতো করতে পারতেছি না, কোনো ফসলের দাম পাইতেছি না। সেপার বীজটা ছিল 100 টাকা, এই বীজটা হয়েছে এখন 140 টাকা, কথা বলছেন। আবার মাইটে সার আসলো সরকারি রেট 1050 টাকা, আমার কাছ থেকে নিচে এই 1350 টাকা। কৃষকদের অর্থনৈতিকভাবে নিরাপদ করা কৃষি উন্নয়ন ও গ্রামীণ জীবিকা সুরক্ষার অন্যতম প্রধান শর্ত উল্লেখ করে এর দায় সরকার এড়াতে পারে না বলে জানালেন এই অর্থনীতিবিদ। কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না, কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নষ্ট করে ফেলতে হচ্ছে। এই সমস্ত পিছনের কারণ হচ্ছে আমি মনে করি রাষ্ট্র। বিকজ রাষ্ট্রের যে মহাপরিকল্পনা মাস্টার প্ল্যান, সেই অনুযায়ী প্রকৃতপক্ষে কোন জেলায় কি ধরনের ফসল উৎপাদন হয় এবং কতটুকু রাষ্ট্রের চাহিদা, সেই জায়গাগুলো যদি স্পষ্ট করে সেই ধরনের ইনফরমেশন কৃষকদের দেয়। সরবরাহ ব্যবস্থার উন্নতি হলে কৃষকের ন্যায্য দাম নিশ্চিতের পাশাপাশি মধ্যস্বত্বভোগী দৌরাত্ম্য কমবে বলেও মনে করেন তিনি। স্বাধীনতার 54 বছরেও কৃষি প্রধান দেশে কৃষকের মুক্তি মেলেনি। যাদের শ্রম আর ঘামে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় তারাই ন্যায্য মূল্য বঞ্চিত, অনিশ্চিত তাদের জীবন জীবিকা। এ দায় কি রাষ্ট্র এড়াতে পারে? প্রশ্ন কৃষকের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ধামরাই। মোহনা টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি আতিকুর রহমানের চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়িয়েছে মোহনা পরিবার। সন্ধ্যায় মোহনা ভবনে এক অনুষ্ঠানে তার হাতে নগদ অর্থ তুলে দেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর এম এ মালেক। তিনি বলেন, ভবিষ্যতেও সহযোগিতার এ ধারা অব্যাহত থাকবে। এ সময় মোহনা টেলিভিশনের বার্তা বিভাগের কর্মকর্তা কর্মচারী, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ সহ কলাকুশলীরা উপস্থিত ছিলেন। মোহনা পরিবারের একজন সদস্য হিসেবে আমরা সকলেই পাশে দাঁড়াবার চেষ্টা করেছি এবং শুধু আমরা এখান থেকেই নয়, সারা বাংলাদেশের আমাদের প্রতিনিধি যারা আছেন সকলেই কিছুটা আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মোহনা পরিবার যে সকলের পাশে আছে, এটাই সবচেয়ে বড় কথা। আগামী দিনে আমাদের যে কোনো ভাইয়েরাই সমস্যায় পড়লে সমবেদনা জানিয়ে আমরা পাশে থাকবো, এই প্রত্যাশা আমি রাখি। এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। সোমবার দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার পাশে এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার কানে গুলি লাগে বলে জানায় চিকিৎসকরা। ঘটনার পর সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এই হামলার পেছনে কারা জড়িত সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার 12 জনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা সব আসামির 5 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাত হোসেন প্রত্যেককে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার দুপুরে আসামিদের ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়। এছাড়া নিহত দীপুর পরিবার দীপুর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। খেলার খবর, ক্রিকেট। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিপিএল আয়োজনের পরিকল্পনা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেই ভাবনা থেকে সরে আসে বিসিবি। সীমিত পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান চূড়ান্ত করা হয়। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বারবার পরিকল্পনায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে রংপুর রাইডার্স বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। ফুটবল। পুরুষ দলের র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। এতে আগের মতো 180তম স্থানে রয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে 1 নম্বরে স্পেন, এরপর শীর্ষ 5-এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল।
বাংলাদেশ নভেম্বর উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল। র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান নড়চড় না হলেও ওই ম্যাচের প্রভাবে বাংলাদেশের রেটিং পয়েন্ট কিছুটা কমেছে। আগামী মার্চে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে। তার আগে প্রীতি ম্যাচও রয়েছে। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হ্যাঁ জয়ী করার আহ্বান প্রধান উপদেষ্টার। উৎসব মুখর পরিবেশেই ফেব্রুয়ারিতে নির্বাচন, ফের জানালেন সিইসি। হাদি হত্যার মূল অভিযুক্তের অবস্থান এখনও শনাক্ত করতে পারেনি সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগেই বিচার চায় ইনকিলাব মঞ্চ। গণতন্ত্রকামী মানুষকে এক কাতারে আসার আহ্বান বিএনপির, মব তৈরিকে গণতন্ত্র বিরোধী আখ্যা। এবং জুলাই আন্দোলন দমাতে সক্রিয় ছিল গ্যাং অফ 4, জানালেন চিফ প্রসিকিউটর। ছাত্র জনতাকে একেবারে শেষ করতে চায় সালমান আনিসুর। এই ছিল মোহনা সংবাদে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।